সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে আশা করি। জেবা, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে শুভ সন্ধ্যা। একই সাথে সবাইকে রেগুলার আমাদের এই ব্যাচে ক্লাস করার জন্য অসংখ্য ধন্যবাদ। এটু পরিবারের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে ঠিকমতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু জানাও। আজকে তোমাদের এই ক্লাসটা আবির স্যারের নেওয়ার কথা ছিলেন, কিন্তু আবির স্যার একটু সিক থাকার কারণে বা অসুস্থ থাকার কারণে আমাকে ক্লাসটা নেওয়া লাগছে। ওকে, যদিও এই চ্যাপ্টারের মেইন যে পার্ট সেটা হলো জীবের বংশগতি বা জেনেটিক্স, সেই পার্টটা মোটামুটিভাবে আবির স্যার শেষ করে দিয়েছেন। আমি আজকে এই চ্যাপ্টারের লাস্ট পার্টটা পড়াবো, একদম শেষের দিকের যে পার্টটা এটা একদম পড়াবো, ঠিক আছে? সো যদি এটাকে এই অধ্যায়টাকে দুইটা পোর্শনে ভাগ করা যায়, একটা গেছে জেনেটিক্সের পার্ট এবং আরেকটা গেছে ইভালুয়েশন বা হলো তোমার বিবর্তনের পার্ট। তো বিবর্তন নিয়ে আমি আজকে আলোচনা করব। আমাদের প্রচুর বিবর্তন হয়েছে, দেশেরও বিবর্তন হয়েছে। তুমি এটা কি বললা? আব্দুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। সামিয়া, ওয়ালাইকুম আসসালাম। আমরা অনেকজন জয়েন করে ফেলছি, ভেরি গুড সবাই। এবং কৃপা, তারপরে শাহাদ আহমেদ, সামিয়া, ইশরাত। আমাকে তোমরা বায়োলজি ক্লাসে দেখে আশ্চর্য হইলা কেন? আমি তো ভেবে পাচ্ছি না। সামিয়া, ওয়ালাইকুম আসসালাম। এই স্যার, আপনি যা যা খাইতে বলছিলেন ওইগুলা খাইয়া ফুলছি অনেকখানি, তাহলে তুমি আমাকে ট্রিট দাও। আফিফ, ট্রিট দাও। তামান্না, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। ইশরাত, ওয়ালাইকুম আসসালাম। আমিও ভালো আছি। তোমরা কেমন আছো আমাকে জানাও। তোমরা যারা আমাকে একটু দেখে কি বলবো, বায়োলজি ক্লাসে দেখে একটু আশ্চর্যজনিত হচ্ছ বা একটু শকড খেয়েছো, তাদের জন্য বলি, সেটা হলো যে আমার তো সাবজেক্ট হলো বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমি তোমার কেমিস্ট্রি এবং বায়োলজি দুটাই পড়াই, তবে 9-10 আমি কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, হায়ার পাঁচটাই পড়াতাম আমার স্টুডেন্টকে। তো এখানে আবির স্যার যেহেতু অনেক ভালো পড়ান, চমৎকার করে পড়ান, তো সো আবির স্যার টোটাল বায়োলজি সাবজেক্টটা তিনি দেখাশোনা করছেন। এবং আমার যদি কোনো কারণে হেল্প লাগে তখন আবির স্যার আমাকে বলেন যে স্যার আজকে এই হেল্পটা করেন, এই কাজটা করেন বা এই ক্লাসটা নেন। বিষয়টা তখন আসলে এইভাবে হয়। ওকে, গোল্ডেন আনি দিব। ওকে ওকে, ঠিক আছে। স্যারের দেখছি। আমাকে কোথায় দেখছো স্যার? অ্যাথিক্স। তোমার নাম কি অ্যাকচুয়ালি আমাকে একটু বলো। আচ্ছা, আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটা তোমরা জানো। সো নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। সো আজকে আমরা পড়বো ইভালুয়েশন, জৈব অভিব্যক্তি, ঠিক আছে? তো এই যে আমরা আজকে এই পর্যায়ে আসছি, ঠিক আছে, এটা আসলে ইভালুয়েশন। ধরো আজ থেকে 150-200 বছর আগে পৃথিবীতে মানুষ যেইভাবে চলাফেরা করত, মানুষ যেইভাবে কথা বলতো, মানুষ যেইভাবে থিঙ্ক করত, আজকে মানুষ সেইভাবে চলাফেরা করে না। আজকে মানুষ সেইভাবে বসবাস করে না। আজকে মানুষ সেইভাবে কথা বলে না। আজকে মানুষ সেইভাবেও চিন্তা করে না। সো এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে ইভ্যালুয়েশন বলে। এই পরিবর্তন আসলে অনেক কারণে হতে পারে। তো আমার দৃষ্টিকোণ থেকে বা আমি যতটুকু ইভ্যালুয়েশন বুঝি, সেটা দুইভাবে হতে পারে আমার কাছে মনে হয়। একটা হলো, এটা একদম আবিধানিক কথাবার্তা না, এটা হলো আমার জাস্ট ওপিনিয়ন যদি বলো, সেটা হলো, একটা হলো এনভায়রনমেন্টের কারণে হয়। এটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড তোমাকে বললাম, সেটা হলো পরিবেশগত কারণে আসলে বিবর্তন হয়, ইভ্যালুয়েশন হয়। আর একটা আছে তোমার হলো প্রাকৃতিক কারণে। প্রাকৃতিক বলতে যে জেনেটিক্যালি বলতে পারি, এটাকে সহজ ভাষায় যদি বলি যে আমার কোনো এক বংশ পরম্পরায় কেউ একটা এমন ছিল, বাট আনফর্চুনেটলি এতদিন ধরে তার সেই অ্যালিল বা তার যে জিন, আমি সেটাকে ক্যারি করছি, হঠাৎ করে সেটা এক্সপ্রেস করছে। বিষয়টা হলো এরকম। তো আমার কাছে সবচেয়ে যেটা মেইন পার্ট, সেটা হলো তোমার এই পরিবেশগত কারণে যে ইভ্যালুয়েশন। বিষয়টা এরকম, সহজভাবে যদি বলি, যে ধরো এখন তুমি যেই জায়গায় বসবাস করো, তুমি যেই রুমে বসবাস করো, তুমি যেইভাবে তোমার লাইফ স্টাইলটা লিড করো, আজ থেকে 10 বছর পরে তোমার জীবন, তোমার লাইফস্টাইল যদি অনেকখানি আপগ্রেড হয়, তখন কিন্তু তুমি এখন যেভাবে কথা বলো, তখন কিন্তু সেইভাবে কথা বলবা না। এখন তুমি যাদের সাথে মেশো,
তখন তখন কিন্তু তুমি তাদের সাথে ওইভাবে মেশবা না। এখন তুমি যেসব জিনিস চিন্তা করো, যেভাবে চিন্তা করো, তখন কিন্তু ওইভাবে চিন্তা করবা না। সো তুমি আপগ্রেড হয়ে যাবা। তো এই বিষয়টা হলো তোমার, আমাদের এই পরিবেশগত কারণে আসলে ইভ্যালুয়েশন হয়। এবং আরও কিছু জিনিস হয়, সেটা হলো পরিবেশগত কারণে আমাদের যে বডির যে বিভিন্ন রকম কেমিক্যাল সিক্রেশন হয়, এই কেমিক্যাল সিক্রেশনগুলো বিভিন্ন রকম পরিবেশগত কারণে হয়ে থাকে। যদি খুব খারাপভাবে বলি, লাস্টে বলবো, এখন না। সো এটাই তোমাদের জন্য আজকে কি সবচেয়ে চুম্বকীয় পার্ট থাকবে। সো একটু তোমাদের আবির স্যার যেভাবে সাজিয়ে দিয়েছেন, ঠিক এইভাবেই আজকে আতিক আমরা এইভাবে পড়াশোনা করব। গোল্ডেন এ প্লাস আমি দিব, ট্রিট চাইছেন না? ওকে 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 ওকে, গোল্ডেন এ প্লাস পেলে আমরা পাবো। সো আমরা এখন একটু মনোযোগ দিই, হ্যাঁ সবাই বই খাতা বের করো। আমি যে জায়গাগুলো বলবো সেই জায়গাগুলো তোমরা একটু নোট ডাউন করবা। সো তোমাদের স্যার সুন্দর করে গোছাই দিছেন, আমি জাস্ট তোমাদেরকে বক্তব্যগুলো দিব। ওকে, দেখো জৈব অভিব্যক্তি বা এটাকে আমরা বলতে পারি ইভ্যালুয়েশন। জৈব অভিব্যক্তি বা এটাকে আমরা বলতে পারি কি ইভলিউশন বা ইভ্যালুয়েশন। ওকে, যেটাই উচ্চারণ করো আমার কাছে মনে হয় অ্যাজ ইউ উইশ। ইভ্যালুয়েশন এটা খুবই একটা স্লো প্রসেস। একদিনে তুমি তোমার পরিবর্তন দেখতে পাবা না। দেখো আমরা যারা মুসলমান, যারা এই যে ধরো শবে বরাতে, শবে কদরে যখন আমরা বিভিন্ন রকম মাজারে যাই আসলে কবর জিয়ারত করতে, তখন ওখানে দেখবা যে বিভিন্ন রকম পীর অথবা আমাদের বিভিন্ন রকম যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিলেন বাংলাদেশে যারা মারা গেছেন, তাদের কবর রয়েছে এবং দেখবা বিশাল লম্বা। তো এখন তো মানুষ এত লম্বা না, এখন মানুষের হাইট অনেক কমে গেছে, এটাও এক ধরনের বিবর্তন। সো এই প্রসেসটা আসলে একদিনে বোঝা যায় না যে তুমি ধাপ করে কালকে দেখতে পেলে বাংলাদেশের মানুষদের হাইট হয়ে গেছে এতটুকু, ধাপ করে তুমি দেখতে পাবো না। এটা আসলে কি একটা সিমালটেনিয়াস প্রসেস, ধীরে 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 কন্টিনিউয়াসলি চলতে থাকে এবং চলমান প্রক্রিয়া, একটা চলমান প্রক্রিয়া। এই জিনিসগুলো তোমরা একটু নোট ডাউন করতে পারো। আচ্ছা, তাহলে কি বললাম? ইভলিউশন হলো একটা মন্থর মানে স্লো প্রসেস এবং চলমান প্রক্রিয়া। সরল জীবন থেকে ধীরে ধীরে জটিল জীবনের আসলে আবির্ভাব ঘটে বা হলো উদ্ভব ঘটে। মানে একদম সিম্পল লাইফ। ধরো আগেকার মানুষ কেমন ছিলেন? তাদের লেখাপড়া করার জন্য তেমন কোনো কিছু ছিলেন না, তারা ভাষাও প্রকাশ করতে পারতেন না, ইশারা ইঙ্গিতে একসময় কথা বলতেন। ধীরে 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 তারা দেখলেন যে আওয়াজ করে অনেক কিছু প্রকাশ করা যায়, অনেক কিছু লিখে প্রকাশ করা যায়। এই যে ধীরে ধীরে সরল জীবন থেকে তারা জটিল জীবনে প্রবেশ করছে। তুমি এখনকার নাওয়েডেসের কথা যদি বলো, যে আজ থেকে 5-7 বছর, 10 বছর, 15-20 বছর আগে তোমার এত স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন বা অ্যাপল ফোন ছিল না। তখন মানুষের জীবন অনেক সরল ছিল। কীরকম? যে আমরা আমাদের সিনিয়রদের কাছে শুনছি যে তারা গেম খেলতে পারতো না। গেম বলতে তাদের জীবনে ছিল ওই বিকালবেলা যে ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, হাডুডু খেলবে, কাবাডি খেলবে, বৌচি খেলবে, ঠিক আছে, কানামাছি খেলবে, তোমার হ্যালন্টি ব্যালন্টি খেলবে, লুকোচুরি খেলবে, ঠিক আছে, স্কুল বাং দিয়ে ক্রিকেট খেলবে। এগুলো ছিল তাদের এন্টারটেনমেন্টের মাধ্যম। মুভি দেখতে যাবে সিনেমা হলে, এসব ছিল। কিন্তু বর্তমান সময় দেখো ওই সরল জীবনটা কতটা জটিল হয়ে গেছে, তাই না? এখন আমাদের কাছে এরকম একটা স্মার্টফোন থাকে, তোমার পাশে তোমার বন্ধু এত বছর পরে বা এতদিন পরে তোমার বন্ধুর সাথে দেখা হয়েছে, কিন্তু তুমি তোমার বন্ধুর সাথে চায়ের দোকানে বসে আসো বা কোনো রেস্টুরেন্টে বসে আসো, তুমি কিন্তু মনে করো মানে কন্টিনিউয়াসলি এরকম ফোনটা চাপতেছো। তোমার বন্ধুও কিন্তু সিমিলারলি এভাবে চাপতেছে ভাই, ঠিক আছে? তো দেখো আমরা কতটা কি বলবো কঠিন জায়গায় ঢুকে গেছে, আমাদের জীবনটা কত জটিল হয়ে গেছে। তবে এই যে মাত্র যে কথাটা বলছিলাম যে পরিবেশগত কারণে কখনো কখনো দ্রুত পরিবর্তনও ঘটতে পারে। আমি যে বাজে কথাটা বলতে চাইছিলাম সেটা লাস্টে বলবো, ওকে? যেহেতু তোমরা সবাই মোটামুটি ক্লাস 10-এ উঠে গেছো, এখন আসলে আমাদের কাছে কি বলবো, মিথ বলো বা ট্যাবু, আমি যদি এটাকে একটু এইভাবে চিন্তা করি, টাবু বা ট্যাবু বলতে কোনো কিছু থাকা উচিত না, কারণ তোমরা যথেষ্ট এখনো বুঝদার পাবলিক, তোমরা সবকিছু বোঝো, সবকিছু জানো। সো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো যত আমরা কম কথা বলবো তত আসলে এগুলো ট্যাবুর মধ্যেই থেকে যায়, ঠিক আছে? সো ওইগুলো নিয়ে কিছু আমি আলোচনা করব। সো কি বললাম যে পরিবেশগত কারণে আসলে অনেক দ্রুত গতিতে অনেক সময় পরিবর্তনটা ঘটতে দেখা যায়। তো এই যে জৈব যে ইভলিউশন বা জৈব যে অভিব্যক্তি ঘটে তার কিছু তত্ত্ব আছে, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম তত্ত্ব দিয়েছেন। তার আগে কিছু কথাবার্তা আছে যে প্রাচীন ধারণাও, ঠিক আছে, জীবাশ্মের প্রমাণ। তো
প্রাচীন মানুষ ভাবতো পৃথিবী আসলে কখনোই পরিবর্তন হবে না এবং জীব জগতেরও কখনো পরিবর্তন হবে না, এটা আসলে প্রাচীন ধারণা ছিল। এটা কি আদৌ হয়েছে? আগে ডাইনোসর ছিল, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ডাইনোসর মারা গেল, অনেক প্রাণী মারা গেল, অনেক কি উদ্ভিদ মারা গেল, অনেক কিছু বিলুপ্ত হয়ে গেল। তো পৃথিবীর পরিবর্তন হলো না? এইভাবেই ধীরে 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 পৃথিবীর পরিবর্তন হয়। যেমন ধরো আজ থেকে 4-5 বছর আগে আমাদের পৃথিবীতে করোনা নামক একটা ভাইরাস আক্রমণ করলো, এরপরে দেখো ধীরে ধীরে ওখান থেকে আমরা কি বেঁচে ফিরতে পারলাম। এটাও আমাদের একটা ইভ্যালুয়েশন। এইভাবে আসলে কি হয়, অভিব্যক্তি প্রকাশ পায়, এইভাবে আসলে পরিবর্তন সাধিত হয়। তো খ্রিস্টপূর্ব 5ম শতকে একজন বিজ্ঞানী ছিলেন জেনোফেন। তিনি আসলে কি করলেন? জীবাশ্ম আবিষ্কার করলেন। তিনি কি আবিষ্কার করলেন? জীবাশ্ম আবিষ্কার করলেন। জীবাশ্ম মিন্স ওয়ার্ড, আসলে জীবনের অংশবিশেষ। জীবনের অংশবিশেষ যখন জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় তখন আমরা তাকে জীবাশ্ম জ্বালানি বলি, ঠিক আছে? তো এই জেনোফেন কি করলেন? জীবাশ্ম আবিষ্কার করেন এবং প্রমাণ করেন আসলে জীবদেহ পরিবর্তনশীল। ডেফিনেটলি জীবদেহ পরিবর্তনশীল। তোমাদের কাছে একটা কোশ্চেন আমি বলি, আমাদের মানবদেহে কয়খানা হাড় আছে? আমাদের মানবদেহে কয়টি হাড় রয়েছে বলো তো? আমাদের মানবদেহে কয়টি হাড় রয়েছে একটু বলো তো? মানবদেহে কয়টা হাড় আছে দেখি, কে বলতে পারো তাড়াতাড়ি? তার জন্য একটি লজেন্স। আচ্ছা, শাহ তাহসিন লিখেছো, ইয়েস, ভেরি গুড। সবাই মোটামুটি জানো। ইশরাত লিখছো, ভেরি গুড। ওকে, ঠিক আছে, তোমরা সবাই এটা মোটামুটি জানো 206টা হাড় আছে। ওকে, জেবাও লিখছো, আফিফ লিখছো। ওকে ওকে, ভেরি গুড জেবা। এখন তোমরা আমাকে একটা কোশ্চেনের উত্তর দাও তো। নিউবর্ন বেবিতে, নিউবর্ন বেবিতে, ঠিক আছে, কয়টা হাড় থাকে? কতটি বোন থাকে বা হাড় থাকে? এটা আমাকে উত্তর দাও। কেউ চ্যাট জিপিটি যদি করছো একদম মাইর দিব। নিউবর্ন বেবিতে, নিউবর্ন বেবিতে, ইয়েস ইশরাত, আই লাইক ইউ, ঠিক আছে, আই লাইক ইউর অ্যান্সার। ওকে, একজন পারছে। আফিফ কত লিখছো দেখি? কেউ যদি চ্যাট জিপিটি করছো বা গুগল করছো পিটায় লাল বানিয়ে দিব কিন্তু। না, একটা তো আফিফ না, খালি ইশরাত এখন পর্যন্ত উত্তর দিতে পারছে যে নিউবর্ন বেবিতে, মনে রাখবা নিউবর্ন বেবিতে বোনস থাকে 300টা। কয়টা বোনস থাকে? 300টা বোনস থাকে। এবং একটা পর্যায়ে এগুলো ম্যাচিওর হতে 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 এই বোনসগুলো ধীরে ধীরে যেরকম জোড়া জোড়া ছিল, এরা জোড়া জোড়া ভেঙে এরকম একটা হয়ে যায়। সো এরকম অসংখ্য বোনস জোড়া ছিল, ছোট 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 জোড়া ছিল। একটা সময় গিয়ে যখন একটা বোনসে পরিণত হয়, তো স্বাভাবিক তুমি বোনসের সংখ্যা কমতে থাকবে, ঠিক আছে? তো নিউবর্ন বেবিতে বা নবজাতক শিশুর দেহে আসলে 300টা হাড় থাকে, এটা মনে রাখতে হবে। তো ঠিক এরকম যে আসলে জীবদেহ পরিবর্তনশীল। আমাদের হাইট একসময় অনেক লম্বা ছিল, আমাদের হাইট ধীরে ধীরে কমে যাচ্ছে। তুমি একটু নর্মাল জিনিস চিন্তা করো না, যে আমাদের এই যে ধরো মনে করো এই সাবকন্টিনেন্ট বা এশিয়ার বাহিরের যে মহাদেশ আছে, ধরো আমি আমেরিকার কথা যদি বলি, আমি ইউরোপের যদি কথা বলি, সেখানকার মানুষ অনেক লম্বা, অনেক স্ট্রং। আমি যদি আফ্রিকার কথা বলি, সেখানকার মানুষ অনেক লম্বা, অনেক স্ট্রং। তাদের স্ট্রাকচার মানে জন্মগতভাবে স্ট্রাকচার অনেক কি মানে তোমার ফুলা মাস্কিউলার টাইপের, কিন্তু আমাদের কিন্তু এরকম না। সো জীবদেহ পরিবর্তনশীল। এরপরে অ্যারিস্টটল কি বলেছেন, যে খ্রিস্টপূর্ব 4র্থ শতকে অ্যারিস্টটল বলেন জীবগুলো ক্রমশ উন্নত হয়। এই যে অ্যারিস্টটল থেকে আমাদের মূলত কথাবার্তাটা স্টার্ট হলো, ঠিক আছে? কি বললেন? খ্রিস্টপূর্ব 4র্থ শতকের দিকে তিনি বললেন যে জীবগুলো ক্রমশ কি হতে থাকে? উন্নত হতে থাকে। এক শ্রেণীর জীব অন্য শ্রেণীর থেকে উৎপত্তি লাভ করে এবং বিবর্তনের মাধ্যমে বর্তমান রূপ ধারণ করেছে। এটা সত্য কথা। কি বলছে? এক শ্রেণীর জীব অন্য শ্রেণী থেকে উৎপত্তি লাভ করে। এখানে কিছু কমপ্লেক্সিটি আছে, সেটা হলো যে আসলে হাইব্রিডাইজেশন হয়, এরকম একটা ব্যাপার স্যাপার আছে। এই ব্যাপার নিয়ে আমি ডিটেল আলোচনা করব। এক শ্রেণীর জীব অন্য শ্রেণী থেকে উৎপত্তি লাভ করে, ওকে, বিবর্তনের মাধ্যমে তাদের কি হয়? পরিবর্তন সাধিত হয়। পৃথিবীর উৎপত্তি ও প্রাণের হলো আবির্ভাব। পৃথিবী একসময় আসলে অন্যরকম ছিল, সেখানে আসলে তেমন কোনো প্রাণের আবির্ভাব দেখা যায় নাই। একটা সময়ে গিয়ে ধীরে 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 সেখানে কি তৈরি হয়েছে? তোমার প্রাণের আবির্ভাব সৃষ্টি হয়েছে। সো এখানে অনেক কথা আছে, কথাগুলো একটু মনে রাখবা। দেখো, প্রায় 4.5 বিলিয়ন বছর পূর্বে পৃথিবী অনেক উত্তপ্ত একটা গ্যাস পিণ্ড ছিল। আচ্ছা, কত বছর আগে? 4.5 বিলিয়ন বছর আগে পৃথিবী কি ছিল? উত্তপ্ত গ্যাস পিণ্ড ছিল। জলীয় বাষ্প থেকে মেঘ
এবং বৃষ্টি হয়ে সমুদ্র সৃষ্টি হয়। এই যে বাতাসে যে জলীয় বাষ্প এবং মেঘ যে আছে ওখান থেকে পানি পড়তে 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 একটা সময় গিয়ে আসলে সমুদ্রের সৃষ্টি হয়। জলীয় ঠিক আছে, এই লাইনটা একটু মনে রাখবো। সমুদ্রের পানিতে প্রাণের আবির্ভাব ঘটে এবং সেখান থেকে বৈচিত্র্যময় জীবজগতের সৃষ্টি। এগুলো সব রহস্যময় কথাবার্তা। এগুলা তুমি যদি ডিটেল আলোচনা করতে চাও বা ডিটেল সবকিছু জানতে চাও, তোমাকে আসলে কোথায় যেতে হবে? তোমাকে যেতে হবে আসলে নব থিয়েটার। ঠিক আছে, আমি জানি না তোমরা ঢাকায় সবাই ঘুরতে টুরতে আসো কিনা। যারা ঢাকায় ঘুরতে আসো বা সামনে আসবা, তাদের জন্য একটা কথা বলবো, আসলে অবশ্যই তোমরা নব থিয়েটার, সেটা হলো এই যে তোমার বিজয় সরণির দিকে আছে, ঠিক আছে। সো নব থিয়েটারে গিয়ে একটু দেখবা, তখন বুঝতে পারবা আসলে যে পৃথিবীর আসলে কিভাবে সৃষ্টি হয়েছিল, সব কিছু সুন্দর করে সেখানে বোঝায়। স্যার আমার বাসার পাশে? রিয়েলি আফিফ? এই আফিফ, তাহলে তুমি আমাদের অফিসে আসো না কেন? সো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের অফিসে এসে দেখা করবো একদিন, ঠিক আছে? যে কোনো একদিন এসে দেখা করে যাবো আমাদের সাথে, আমরা আড্ডা দিব, কথাবার্তা বলবো, খাওয়া দাওয়া করবো। ওকে, তো এই কাছেই থাকো, এখানে গুলশান 1-এর পাশে লিং রোডের এখানেই আমাদের অফিস। ওকে, আচ্ছা, এবার আসি আমাদের সেই কি আলোচনায়। আসলে ইভালুয়েশন শব্দের আসলে উৎপত্তি কোথা থেকে আসছে, যে কথাবার্তাগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে। দেখো, ইভালুয়েশন শব্দটা আসছে তোমার হলো কোথা থেকে? ল্যাটিন শব্দ থেকে। ল্যাটিন কোন শব্দ? ইভলভেরি। ইভলভেরি থেকে, ল্যাটিন শব্দ ইভলভেরি থেকে তোমার হলো কি এই ইভালুয়েশন শব্দটা এসেছে। এটা কিন্তু এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। তাহলে কি বলবো যে ইভালুয়েশন শব্দটা কোন শব্দ থেকে আসছে? ল্যাটিন শব্দ। এবং ওই ল্যাটিন শব্দটা কোনটা? ইভলভেরি। ইভলভেরি থেকে এসেছে। আচ্ছা, প্রথম ব্যবহার করেন আসলে কে? দার্শনিক হারবার্ট স্পেন্সার। দার্শনিক হারবার্ট স্পেন্সার। এটা হলো একটু স্টার চিহ্ন দিয়ে রাখো, ঠিক আছে, বইয়ের মধ্যে অথবা স্লাইডটাই যখন পাবা এগুলা হলো সুন্দর করে নোট ডাউন করবা। তাহলে কি বলছে যে প্রথম ব্যবহার করেন দার্শনিক হারবার্ট স্পেন্সার। তিনি কি করেন আসলে? এই ইভালুয়েশন শব্দটা প্রথম কি করেন আসলে? সে ব্যবহার করেন। আচ্ছা, ইভালুয়েশনের যদি পুরনো সংজ্ঞা জানতে চাই, তাহলে কি বলছে? সরলতর জীব থেকে আসলে জটিলতর জীবের যে ধীরে ধীরে পরিবর্তন বা ধীরে ধীরে উন্নতি লাভ করে বা ধীরে ধীরে যে উদ্ভব হয়, সেটাকে আমরা কি বলতে পারি? যে কি অভিব্যক্তি বা বিবর্তন বা ইভালুয়েশন বলতে পারি। তো আধুনিক সংজ্ঞা যদি বলি, অ্যালিলের যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, ঠিক আছে, সেটাই আসলে তোমার ইভালুয়েশন। অ্যালিল মিনস হোয়াট? আসলে আমাদের প্রত্যেকটা জিনে কিছু মিউটেশন থাকে, প্রত্যেকটা জিনই আসলে মিউটেশন, কিছু কিছু জায়গায় মিউটেন্ট থাকে আর কি, সেগুলো আমরা অ্যালিল বলতে পারি। যেমন ধরো আমরা সহজ ভাষায় যদি বলি যে আমাদের পিতামাতা থেকে একটা অ্যালিল হলেও কি আসে আমাদের দেহে, যেটা আসলে মিউটেন্ট অবস্থায় থাকে বা মিউটেন্ট হয়, এগুলোকে আমরা সাধারণত অ্যালিল বলে থাকি। জিনের আসলে যে কি বলবো এটাকে, অ্যালিলের বাংলা সংজ্ঞা যদি বলি, জিনের আসলে কি সংকরায়ন বলতে পারি, জিনের আসলে তোমার হলো পরিবর্তিত রূপ বলতে পারি, এটা হলো তোমার অ্যালিল। তো আধুনিক সংজ্ঞা হলো তোমার অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন, একদম সহজ ভাষায় যদি চিন্তা ভাবনা করি। ওকে, আচ্ছা, গেল। দেখো যে আধুনিক দৃষ্টিভঙ্গিতে আসলে বেশ কিছু বিজ্ঞানী বিভিন্ন রকম কথাবার্তা বলেছেন। তার মধ্যে দেখো কার্টিস বার্নস কিছু কথাবার্তা বলেছেন 1989 সালের দিকে। কার্টিস বার্ন কিছু কথাবার্তা বলেছেন 1989 সালের দিকে। প্রজন্ম থেকে প্রজন্মে কোনো পপুলেশনে যদি অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন হয়, তখন সেটাই আসলে ইভ্যালুয়েশন। দেখো, এটাই নর্মাল কথাবার্তা, এটাই আসলে সহজ ভাষা, যে অ্যালিল বা জিনের যদি আসলে মিউট্যান্ট ভার্সন ধীরে ধীরে আসলে কি প্রজন্ম থেকে প্রজন্মে যদি আসলে ট্রান্সফার হয়, তখনই আসলে আমাদের চেঞ্জটা দেখা যায়, তখনই আসলে ইভ্যালুয়েশনটা হয়। বিষয়টা খুব নর্মাল। যারা এই জিনের ব্যাপারটা বুঝো, তারা বুঝো যে মিউট্যান্ট জিন বা জিনের যে মিউট্যান্ট হয় বা মিউটেশন হয়, মানে হলে অ্যালিলের যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, এটা আসলে যখনই ট্রান্সফার হয় একটা দেহ থেকে একটা দেহ বা প্রজন্ম থেকে প্রজন্মের দিকে, তখনই আসলে কিন্তু আমরা চেঞ্জগুলো দেখতে পাই। ওকে, আচ্ছা, যেমন সুন্দরবনের বাঘের জিন পরিবর্তী প্রজন্মে অ্যালিল সংখ্যা পরিবর্তিত হলে বলা যাবে ওই পপুলেশনের জৈব অভিব্যক্তি। মানে হলো বিষয়টা কিরকম? বাঘের দেহ এখন যেরকম কোনো একটা জিনের বা কোনো একটা মিউটেন্ট জিনের কারণে, ধরো বাঘের বাচ্চার দেহে একটা জিন চলে গেছে, সেই জিনটা আসলে ধরো বাঘের স্ট্রাকচার আরো বড় করে ফেলছে,
ঠিক আছে। সো এই যে স্ট্রাকচার যে পরিবর্তন হলো, এটাই তো আসলে ইভ্যালুয়েশন। ওই যে তাদের যে টোটাল যে এখন কলোনিটা ক্রিয়েট হবে, তখন তো তাদের আগের যে তোমার বাঘগুলো ছিল তাদের থেকে এখনকার বাঘের স্ট্রাকচার সম্পূর্ণ ভিন্ন। দিস ইজ কল্ড ইভ্যালুয়েশন। ওকে, তো বিশেষ উদাহরণ বলতে পারি মেক্সিকান কেপ ফিশ আছে, ঠিক আছে। মেক্সিকান একজন আছেন কেপ ফিশ, অন্ধকার গুহায় বাস করতে গিয়ে আসলে তিনি দৃষ্টি হারিয়েছেন। এটা হলো এনভায়রনমেন্টাল ইভ্যালুয়েশন বলি আমরা এটাকে। বিষয়টা হলো এরকম যে তুমি যদি সারাদিন অন্ধকার ঘরের ভিতরে থাকো, ধরো তুমি বছরের পর বছর অন্ধকার ঘরে আসো, বছরের পর বছর অন্ধকার ঘরের মধ্যে অবস্থান করতেছো, একটা সময় দেখবে তোমার আলো দেখতে ভয় লাগবে, তোমার চোখে আলো এসে পড়লে তোমার বিরক্ত লাগবে, ঠিক আছে। সো এটা আনকনশিয়াস মাইন্ডে আমাদের ব্রেন কি করে ফেলে, এটাকে ক্যাচ করে ফেলে, অ্যাডাপ্ট করে ফেলে। তো এই কথাটাই বলছে যে মেক্সিকান কেভ ফিশ কি করেন, একটা গুহায়, যে এই জন্য কেভ মানে হলো আমরা জানি গুহা, ফিশ অন্ধকার গুহায় বাস করতে গিয়ে তোমার দৃষ্টি হারিয়েছেন। আচ্ছা, এর মাধ্যমে বোঝা যায় সব সময় জটিল জীব সরল জীব নয়, কখনো কখনো উল্টাও যেতে পারে। মানে সবসময় যে সরল জীব জটিল জীবে পরিণত হবে অথবা জটিল জীব সরল জীবে পরিণত হবে বিষয়টা এমন না। কখনো কখনো দেখা যাচ্ছে ভাইস ভার্সা হয়ে যায়, উল্টা হয়, মানে যেটা তুমি কখনো এক্সপেক্ট করনি এরকম কিছু তৈরি হয়ে যেতে পারে। ওয়ালাইকুম আসসালাম কৃপা, ভেরি গুড, ইউ হ্যাভ জয়েন্ট। ওকে, তো নেক্সট টপিকে যাই, আমরা একটু তাড়াতাড়ি যাব কারণ এই কথাবার্তাগুলো ম্যাক্সিমাম মুখস্থের, তেমন আহামরি বুঝার কিছু নাই। ওকে, আচ্ছা কি লিখছো, নেটওয়ার্ক প্রবলেম ছিল তাই এতক্ষণ ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি, এই জন্য তোমাকে কি করবো এখন, কান ধরে উঠবোস করেই। ওকে, আচ্ছা দেখো একটু মনোযোগ দাও, তাহলে আশা করা যায় তুমি টপিকটা বুঝতে পারবে। মনোযোগ দাও, কি বলছে দেখো, জীবের আসলে আবির্ভাব এখন কিভাবে ঘটছে। প্রথম টপিক যেটা জীবের বা জীবনের উৎপত্তি নিয়ে প্রচলিত কিছু মতবাদ রয়েছে, সেই মতবাদগুলো বা প্রচলিত মতগুলো আমরা জানতে পারবো এখন। জীবনের উৎপত্তি সমুদ্রের পানিতে বা জলাশয় হয়েছিল। কোথায় হয়েছিল? সমুদ্রের পানিতে বা জলাশয় হয়েছিল। একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, জীবনের উৎপত্তি কোথায় হয়েছিল? সমুদ্রে বা জলাশয় হয়েছিল। এই বিষয়ে বিজ্ঞানীদের মধ্যে কোনো দ্বিমত নাই। আচ্ছা, বৈজ্ঞানিক কিছু যুক্তি আছে, যেমন অধিকাংশ জীবকোষ, রক্ত, তারপর ধরো বিভিন্ন রকম যে দেহের যে তরল রয়েছে সেখানে আসলে লবণ পাওয়া যায়, যে লবণটা আসলে সমুদ্রের মধ্যেও পাওয়া যায়। আজও সমুদ্রের পানিতে অনেক সরল এককোষী জীব কি করে বেঁচে আছে, এককোষী জীব বেঁচে আছে। এগুলো ছিল আমাদের কি, যে জীবনের উৎপত্তি নিয়ে আসলে আলোচনা। আচ্ছা, এখন প্রাচীন পৃথিবীর কিছু অবস্থা আছে। 260 কোটি বছর আগে কিছু ধারণা ছিল, 260 কোটি বছর আগে কিছু ধারণা ছিল, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো, বায়ুমণ্ডলে কি ছিল? মিথেন ছিল, অ্যামোনিয়া ছিল, হাইড্রোজেন সালফাইড ছিল, জলীয় বাষ্প ছিল, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো ছিল বায়ুমণ্ডলে এই প্রাচীন কালের সময়। কি কি ছিল দেখো, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, জলীয় বাষ্প, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। মজার বিষয়, অনুপস্থিত ছিল তোমার হলো অক্সিজেন। অনুপস্থিত কি ছিল? অক্সিজেন ছিল। এই কারণে দেখা যায় অনুপস্থিত যেহেতু অক্সিজেন ছিল, যে সকল জীব আসলে অ্যানারোবিক বা অবাধ শোষণের মাধ্যমে তাদের জীবন কার্য চালায়, তারা আসলে এই অক্সিজেন না থাকার কারণে তারা বাঁচতে পারতো না। তারা কি করতে পারতো না? বাঁচতে পারতো না। সো অনুপস্থিত কে ছিল? অক্সিজেন। এটা আমাদের ইম্পর্টেন্ট একটা লাইন, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। সবকিছু থাকা সত্ত্বেও অক্সিজেন ছিল না। তো আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় প্রচুর পরিমাণে কি ভিতরে, আমরা গতবার পড়ছিলাম, আমি তোমাদেরকে কেমিস্ট্রি ক্লাসে বলেছিলাম যে পেট্রোলিয়ামের উপরে আসলে মিথেন গ্যাস কি থাকে, তোমার হলো একসাথে অবস্থান করে। একটু জুম, কি জুম করব, কিতা জুম করব, আচ্ছা এটা একটু জুম করব। ওকে ওকে করে ফেলছি। ওকে, দেখো আমি তোমাদেরকে গতদিন বলছিলাম যে পেট্রোলিয়ামের উপরের স্তরে আসলে কি থাকে? মিথেন গ্যাস থাকে। মিথেন গ্যাস কি করে? তাকে প্রচুর পরিমাণে তাপ চাপ দিয়ে নিচে অবস্থান করে, মানে হলো রেখে দেয়। কিন্তু যখন তুমি কূপ খনন করো তখন কিন্তু এই মিথেন গ্যাসই পেট্রোলিয়ামকে প্রচুর পরিমাণে প্রেশারাইজড করে এবং পেট্রোলিয়াম কি করে? উপচায় পড়ে। ঠিক আগ্নেয়গিরিতে এরকম হয় যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতটা হয় এইভাবেই। এবং অগ্নুৎপাত যখন হয় আমরা দেখি ভিডিওতে, বিভিন্ন রকম ইউটিউব চ্যানেলে দেখবা প্রচুর পরিমাণে তাপমাত্রা কি হয় ওই জায়গার আশেপাশে থাকে প্রচুর, ঠিক আছে। সো তাপমাত্রা বৃদ্ধি করতে থাকে। এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের জন্য মূলত তাপমাত্রা প্রচুর পরিমাণে বাড়ে আশেপাশে। তো বজ্রপাত এবং অতি বেগুনি রশ্মির প্রভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে। এখানে কিছু কথাবার্তা আছে, এই যে আল্ট্রাভায়োলেট রে এর কথা বলছে।
ইউভি। আমরা দেখো কেমিস্ট্রি 11 নম্বর চ্যাপ্টারে যখন কথাবার্তা বলছিলাম তখন কিন্তু অ্যালকেনের ক্লোরিনেশন বিক্রিয়া ছিল, এবং অ্যালকেনের ক্লোরিনেশন বিক্রিয়ায় আমি কিন্তু আল্ট্রাভায়োলেট রে এর কথা বলছিলাম। ঠিক আছে, এই আল্ট্রাভায়োলেট রে এর মাধ্যমে কিন্তু আসলে অ্যালকেন যে আসলে প্যারাফিন এই ধর্মটাই সে ভুলে যায়। তো এরকম রাসায়নিক বিক্রিয়া ঘটে বজ্রপাত এবং কিসের কারণে, এই তোমার হলো ইউভি এর কারণে। এই রাসায়নিক বিক্রিয়ার ফলাফলে কি হতে পারে? দেখো বিভিন্ন গ্যাস মিলিত হয়ে তারা তৈরি করবে অ্যামাইনো অ্যাসিড। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যামাইনো অ্যাসিড? এটা আসলে মূলত প্রোটিন। ঠিক আছে, এটা মূলত কি প্রোটিন। আমি একটু ছোট্ট করে এই জায়গায় একটু কথা বলি, সেটা হলো ধরো অসংখ্য এরকম অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, একত্রে যুক্ত হয়ে তোমার হলো প্রোটিন অণু তৈরি করে, প্রোটিন অণু তৈরি করে। তাহলে আমি যদি তোমাকে এখন ব্যাখ্যা করার জন্য বলি, এই যে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়, এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে কি বলবো আমরা? অ্যামাইনো অ্যাসিডগুলোকে কি বলবো আমরা? মনোমার বলবো। অ্যামাইনো অ্যাসিডগুলোকে কি বলবো? মনোমার বলবো। আর প্রোটিনকে বলবো স্যার, ওকে, প্রোটিনকে আমরা বলবো হলো কি পলিমার। প্রোটিনকে আমরা কি বলবো? পলিমার বলবো। প্রোটিনকে আমরা কি বলবো? পলিমার। ঠিক আছে, মনে থাকবে, দিস ইজ ইম্পর্টেন্ট এমসিকিউ, যে প্রোটিনকে ভাঙলে আমরা কি পাই? অ্যামাইনো অ্যাসিড পাই। প্রোটিনকে ভাঙলে কি পাবো? অ্যামাইনো অ্যাসিড পাবো। প্রোটিনকে ভাঙলে কি পাবো? অ্যামাইনো অ্যাসিড পাবো। ওকে ওকে, প্রোটিনকে ভাঙলে আমরা কি পাবো? অ্যামাইনো অ্যাসিড পাবো। প্রোটিনকে ভাঙলে অ্যামাইনো অ্যাসিড পাবো, এটা যেন মনে থাকে। প্রোটিনকে ভাঙলে অ্যামাইনো অ্যাসিড পাবো, তাহলে অ্যামাইনো অ্যাসিডকে আমরা কি বলবো? মনোমার বলবো। তাহলে পলিমার কি হবে? প্রোটিন হলো পলিমার। মনে থাকবে? ইয়েস স্যার, মনে থাকবে। তো ল্যাবরেটরি পরীক্ষায় এই প্রক্রিয়া প্রমাণিত হয়েছে যে এই যে মিলার ইউরি পরীক্ষা থেকে, যে আসলে তোমার কি এরকম রাসায়নিক বিক্রিয়ায় একত্রে মিলিত হয়ে অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড তৈরি করে। হোয়াট ইজ দ্য নিউক্লিক অ্যাসিড? এই নিউক্লিক অ্যাসিডের কারণে কিন্তু মূলত আমাদের যে ডিএনএ আরএনএ এরা থাকে, তাই না? এটা তো মূলত ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড সবগুলো নিউক্লিক অ্যাসিডের। ওকে, আচ্ছা, তো এই যে ধরো যখন নিউক্লিক অ্যাসিডের সাথে তোমার প্রোটিন যুক্ত হয়, তোমার একটা যৌগ তৈরি হয়, একটু পরে আমরা সেটা দেখতে পারবো, নিউক্লিয় প্রোটিন। দেখো অ্যামাইনো অ্যাসিড মানে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড মিলিত হয়ে নামকরণ হয় তোমার নিউক্লিয় প্রোটিন। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কি লাইন। যখন নিউক্লিক অ্যাসিডের সাথে প্রোটিন অনুযুক্ত হয় তখন আসলে তার নামকরণ কি করতে পারবো আমরা? নিউক্লিয় প্রোটিন। তার মানে এখানে আমরা একটা কথা লিখতে পারি, ঠিক আছে, আমরাও লিখতে পারি যে মনোমার অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড। ওকে, এন অণু পরিমাণ যুক্ত হয় কি তৈরি করতেছে? প্রোটিন অণু তৈরি করতেছে, এটা আমরা অলরেডি জেনে ফেলছি। তো এটা হলো মনোমার, এটা আমরা জানছি, ঠিক আছে। আর এটা পলিমার, এটা ভালো করে মনে রাখবা কিন্তু, এটা হলো পলিমার। আচ্ছা, এখন এই প্রোটিনের সাথে যদি আমি কি তৈরি করব, মানে নিউক্লিক অ্যাসিড যুক্ত করব, নিউক্লিক অ্যাসিড যুক্ত করব, প্রোটিনের সাথে কি যুক্ত করব? নিউক্লিক অ্যাসিড যুক্ত করব। এই দুইটা মিলে আসলে আলটিমেটলি কি নামকরণ করে এটা আমাদের একটু মনে রাখতে হবে। কি নামকরণ করে? নিউক্লিয় প্রোটিন, নিউক্লিয় প্রোটিন, নিউক্লিয় প্রোটিন, নিউক্লিয় প্রোটিন। ঠিক আছে, এটা একটু মনে রাখবো আমরা, আশা করা যায় তোমাদের মনে থাকবে। তাহলে আবার একটু মনে করাই দিই, প্রোটিনকে ভাঙলে মনোমার পাবো হলো অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। প্রোটিন তাহলে একটা পলিমার, প্রোটিনের সাথে যদি নিউক্লিক অ্যাসিড যুক্ত হয় একটা নতুন যৌগ তৈরি করে নিউক্লিয় প্রোটিন, নিউক্লিয় প্রোটিন। ওকে, নিউক্লিয় প্রোটিন। আচ্ছা, এই নিউক্লিয় প্রোটিন ধীরে ধীরে রেপ্লিকেশন মানে কি? যে অনুলিপন তৈরি করে, অনুলিপন মানে একই রকম, বাংলা অর্থ যদি বলি এটাকে একই রকম। আমরা সাধারণত তোমাদের স্যার আবির স্যার তোমাদেরকে পড়িয়েছেন নিশ্চয়ই, সেটা হলো ডিএনএ রেপ্লিকেশন হয়, তাই না? ডিএনএ কি হয়? রেপ্লিকেশন হয়। মজার বিষয় কি জানো? এই ডিএনএ রেপ্লিকেশন হয় বিধায় কিন্তু আমাদের সেলগুলো ডিভিশন হয়, আমাদের কোষের কি হয়? কোষের বৃদ্ধি ঘটে, কোষের বিভাজন হয়। তো এই রেপ্লিকেশন ঘটে বা রেপ্লিকেশন এই হওয়ার ক্ষমতা অর্জন করে। আচ্ছা, এর মাধ্যমে জীবনের সূচনা হয়। ইম্পর্টেন্ট, দেখো প্রোটিন, নিউক্লিয় প্রোটিনগুলোই থাকে বিধায় এরা মূলত তোমার হলো জীবের দেহ গঠন করে থাকে, ঠিক আছে। আর হলো নিউক্লিক অ্যাসিড একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হলো তোমার হলো এই যে ডিএনএ আরএনএ তৈরি করা, আর ডিএনএ রেপ্লিকেশন হয়। সো বিষয়টা একটু মজার, একই রকম মজার আমি একটু দেখাই।
হ্যাঁ, এটা একটু তোমাকে অনার্স লেভেল থেকে দেখাচ্ছি, তোমাদের আবির স্যারও তোমাকে দেখাবে চাইলে, সমস্যা নেই, সেখান থেকে আমি তোমাদেরকে একটু দেখাই। সেটা হলো দেখো সবার প্রথমে ডিএনএ থাকে, ঠিক আছে? এই ডিএনএ তৈরি হয়। ডিএনএ থেকে কি তৈরি হয়? ডিএনএ তৈরি হয়। এই ডিএনএ থেকে ডিএনএ একইভাবে তৈরি হওয়ার কারণে এটার নামকরণ করি আমরা হলো কি বলতো? রেপ্লিকেশন। এটার নামকরণ করি হলো আমরা রেপ্লিকেশন, ঠিক আছে? রেপ্লিকেশন। আচ্ছা, এরপরে ডিএনএ থেকে তৈরি হয় তোমার হলো আরএনএ। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, যদিও এখানে আরএনএ মিনস হলো মেসেঞ্জার আরএনএ তৈরি হয়। কি তৈরি হয়? মেসেঞ্জার আরএনএ তৈরি হয়। এরপর এই আরএনএ থেকে আমার তৈরি হয় তোমার হলো প্রোটিন। এই প্রোটিনটাই মূলত তোমার হলো জীবদেহ গঠন করে। এই প্রোটিনটাই মূলত জীবদেহ গঠন করে। আর এই ফুল প্রসেসটাই আমাদের দেহে ঘটে। এই ফুল প্রসেসটাই আমাদের দেহে ঘটে। এই ফুল প্রসেসটাই কি করে? আমাদের দেহে ঘটে। এই ফুল প্রসেসটাই হলো তোমার আমাদের দেহে ঘটে। বুঝতে পারছো? এটার একটা নাম আছে, নাম আমি তোমাকে বলবো, ঠিক আছে? নামটা হলো তোমার কি? সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা। ওকে, এক সেকেন্ড। সেন্ট্রাল ডগমা। ওকে, আচ্ছা, তাহলে এটার নাম কি আমরা জানি? স্যার আসছেন, এক সেকেন্ড স্যার, এই ওয়ার্ডটা লিখি স্যার, একটু লিখতে দেন প্লিজ। সেন্ট্রাল ডগমা। ওকে, তোমাদের মুতাকাব্বির স্যার এসেছেন, কিছু বলবেন? সেন্ট্রাল ডগমার পোলাপাইন। ঠিক আছে, আচ্ছা অনার্স থেকে পড়াচ্ছি স্যার। তাই নাকি? বাহ, ভালো তো। আচ্ছা শোনো, তোমাদেরকে তহিদ স্যার ক্লাস আসতে পারেনি, তো হচ্ছে আজকে 9টায় লাইভ থাকবে। হ্যাঁ, তো এই দাওয়াত দিতে আসলাম। আর একটা বিষয় হচ্ছে, একটা স্পেশাল একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে তোমরা যারা যারা আজকের ক্লাসে পার্টিসিপেট করবা, বিশেষ করে প্রবলেম সলভিং, এমসিকিউ সলভিং, এমসিকিউ অ্যান্সার দেয়া, পাশাপাশি হচ্ছে আমাদের সিকিউ যে প্রশ্নগুলো আছে ওইগুলোর অ্যান্সার দেয়া, যারা যারা আজকে পার্টিসিপেট করবা এবং যাদের হচ্ছে আমার মনে হয় আজকের ক্লাসে প্রায় 12টা কোশ্চেন রাখা হয়েছে, পুরোটা ক্লাস জুড়েই পরীক্ষা হবে, পরীক্ষার মাঝখানে তোমার আমাদের বেসিকগুলো আলোচনা হবে। সো যারা পুরো ক্লাস কন্টিনিউ করবা, যারা সবগুলো কোশ্চেনের সঠিক অ্যান্সার দিবা, সবগুলো না, 12টার মধ্যে ধরো আটটাও যদি তুমি সঠিক অ্যান্সার দিতে পারো, তো সবার জন্যই থাকবে হচ্ছে গিভওয়ে, মানে একটা ভালো ছোটখাটো যাই হোক, সবার জন্য একটা প্রাইজ মানি থাকবে। প্রাইজ মানি বলতে পারো। তো আমরা কি একটা কথা হচ্ছে আছে না যে কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না। সো আমরা সবাই থাকবো, সবাই কিছু না কিছু হলেও পাওয়া যাবো। সো ওই দাওয়াতে আসলাম, তো আশা করি সবাই থাকবা, ঠিক আছে? যে আচ্ছা, যে যত বেশি পাবা তাই একটু গিভওয়ে একটু বেশি বেশি হবে। সো এই অ্যানাউন্সমেন্ট করার জন্য আসছিলাম স্যার। জি স্যার, ঠিক আছে, স্যারের ক্লাস করো, আমাদের সবচেয়ে সিনিয়র স্যার, সবচেয়ে রেসপেক্টেড স্যার ছাড়ছে। ওকে ওকে, আর শুনো, 9টায় কিন্তু অবশ্যই থাকতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, বন্ধু বান্ধব যত আছে সবাইকে শেয়ার করতে হবে, ঠিক আছে? ওকে ওকে, সবার জন্য স্টে টিউনড আমাদের ইডু পরিবারের সাথে। আচ্ছা, আফিফ কি লিখছো? ওকে স্যার থাকবে, হ্যাঁ ডেফিনেটলি। কখন স্যার? 9টার দিকে, ঠিক 9টা, ঠিক 9টা, ঠিক আছে? সো আমি এটা একটু ইন্টার থেকে তোমাদেরকে বোঝাচ্ছি। একটু দেখো, মজার বিষয় যে আমাদের দেহে, আমাদের এই পার্থিব জীবনে আমাদের সাথে কি কি ঘটনা ঘটে। তো সর্বপ্রথম যখন সেল ডিভিশন হয়, তোমরা অলরেডি জানো যে ইন্টারফেস নামে একটা পর্যায় আছে, যেটাকে আমরা হলো তোমার কি বলি হলো, এটা হলো রেস্ট পিরিয়ড, ঠিক আছে? রেস্ট পিরিয়ড কেন বলি? সেইখানে আসলে এই ডিএনএ, আমাদের জানি যে ক্রোমোজোমগুলো আসলে ভাঙে যায়, ভাঙে মানে রেপ্লিকেট হয়, একটা ক্রোমোজোম থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এইভাবে ক্রিয়েট হয়। তো আসলে এই ক্রোমোজোমগুলো আলাদা হওয়ার পরেই তো হলো কোষ প্লেট আলাদা হয়, এবং কোষ প্লেট যখন সম্পূর্ণ রকম আলাদা হয়ে যায়, এইভাবে আলাদা হয়ে যায়, তখনই আমরা নতুন দুইটা সেল পাই আলাদা করে। এই তো ঘটনা ছিল। তো এই যে সেল ডিভিশন হচ্ছে, এই সেল ডিভিশন হওয়ার জন্য অনেক কিছু লাগে, এনজাইম লাগে, তোমার হরমোন লাগে, তারপর তোমার অনেক কিছু লাগে, ঠিক আছে? সো এখানে ডিএনএ রেপ্লিকেশন ঘটে। ডিএনএ রেপ্লিকেশনের জন্য যা যা দরকার হয় ওই ইন্টারফেস পর্যায়ে আসলে তারা তৈরি করে রাখে। তো ডিএনএ রেপ্লিকেশন হলো ডিএনএ থেকে ডিএনএ তৈরিটাই হলো ডিএনএ রেপ্লিকেশন। এরপরে এই ডিএনএটা আমাদের বডিতে কি তৈরি করে? আরএনএ তৈরি করে। যদিও এখানে অ্যাকচুয়াল আরএনএ বলতে বোঝাবে তোমার হলো মেসেঞ্জার আরএনএ তৈরি করে। কি তৈরি করে? এই মেসেঞ্জার আরএনএ তৈরি করে। এটাকে আমরা একটা নাম দিতে পারি, ঠিক আছে? এই প্রসেসটার একটা নাম আছে স্যার, প্রসেসটার নাম হলো ট্রান্সক্রিপশন। প্রসেসটার নাম কি? ট্রান্সক্রিপশন প্রসেস, ঠিক আছে? তার মানে ট্রান্সক্রিপশন প্রসেস হলো যখন ডিএনএ থেকে মূলত
মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, এটাকে আমরা ট্রান্সক্রিপশন প্রসেস বলি। এই মেসেঞ্জার আরএনএ ফাইনালি গিয়ে আমাদের এই যে আমাদের মাসেল আছে, এই যে দেহ আছে, এই দেহ গঠন করার জন্য প্রোটিন তৈরি করে। এটাকে আমরা মূলত বলি হলো ট্রান্সলেশন প্রসেস। কি প্রসেস? ট্রান্সলেশন প্রসেস। ওকে, আশা করা যায় বেশ একটা ইম্পর্টেন্ট জিনিস বলে ফেললাম তোমাদেরকে, যেগুলো ইন্টারে আছে, সরি ইন্টারে হালকা পাতলা আছে, একদমই অত ডিটেল কথাবার্তা নেই, আমি তোমাদেরকে বললাম। ওকে, এটা হলো ঠিক অনার্সের পড়াশোনা, ইয়েস কোডিং এর মতো একদম। ওকে, আমরা অনেক কিছু পড়ে ফেলছি, এখন আমরা আমাদের স্লাইডে যাই। তো আশা করা যায় এই জিনিসটা তোমাদের ভালো লাগছে। আগামী তো এরকম মাঝে মধ্যে বায়োলজি ক্লাস এবং কেমিস্ট্রি ক্লাসে বেশ কিছু চমকপ্রদ বিষয় নিয়ে, যেগুলো আমাদের একটু ইন্টারেস্ট ফিল হবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে 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 আচ্ছা, এরপরে দেখো সংজ্ঞা কিছু বলছে যে পৃথিবীর উৎপত্তির ধারাবাহিকতায় জীবনের সূচনাকে বলা হয় রাসায়নিক অভিব্যক্তি। কি বলছে? জীবনের উৎপত্তির ধারাবাহিকতায় পৃথিবীর এবং জীবনের যে তোমার নতুন করে জীবন শুরু হলো পৃথিবীর সূচনা লগ্ন থেকে, এটাকে আমরা মূলত বলবো হলো রাসায়নিক অভিব্যক্তি বা কেমিক্যাল ইভলিউশন। আচ্ছা, জীবনের বিবর্তন ধারাবাহিক ধাপগুলো কি কি? দেখো, নিউক্লিয় প্রোটিনের সৃষ্টি হয় শুরুতে, তারপর আসলে ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়। ওকে, তো নিউক্লিয় প্রোটিন মানে হলো নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন যখন যুক্ত হয় তখন আসলে আলটিমেটলি কি ঘটে? তার প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড যুক্ত হয় তৈরি করে নিউক্লিয় প্রোটিন। এটা আমি অলরেডি তোমাদেরকে বলে ফেলছি, এগুলো অলরেডি তোমাকে আমি কি করে ফেলছি, বলে ফেলছি, সেগুলো অলরেডি আমি তোমাদেরকে বলে ফেলছি। নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন তোমার হলো নিউক্লিয় প্রোটিন। এখান থেকে উদ্ভব হয় হলো তোমার প্রোটোভাইরাস। খুব ইম্পর্টেন্ট একটা লাইন বলছে, সেটা হলো প্রোটোভাইরাস। প্রোটোভাইরাস মিনস হলো সেই ভাইরাসের মধ্যে হালকা পাতলা প্রোটিন থাকবে। আর আমরা সবাই জানি করোনা ভাইরাসের যখন স্ট্রাকচার দেখতাম তখন বাইরের দিকে দেখবে একটা লেয়ার থাকে, একটা কোট থাকে, সেটাকে আমরা প্রোটিন কোট বলে থাকি। তো প্রোটিন মোটামুটি সবার ভিতরেই থাকে, তো প্রোটোভাইরাস বলবো, এবং পরবর্তীতে সেটা আসলে ম্যাচিউর হয়ে তোমার হলো ভাইরাস হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখো ব্যাকটেরিয়ার উদ্ভব হয়। ব্যাকটেরিয়ার উদ্ভব মূলত কিভাবে হয়? ভাইরাস থেকে। তার আগে দেখো ভাইরাস হইছে, জীব এবং জ্বরের মধ্যবর্তী অবস্থান নির্দেশ করে হলো ভাইরাস। ভাইরাস সম্পর্কে একটু আলোচনা করবো একটু পরে, ঠিক আছে? মানে হলো সে কখনো জীবের মতো আচরণ করে, কখনো সে আবার জ্বরের মতো আচরণ করে। তো ভাইরাস থেকে ব্যাকটেরিয়ার উদ্ভব হয়, এদের নিউক্লিয়াস আদি প্রকৃতি মানে হলো প্রোক্যারিওটিক হয়ে থাকে। এই তাই হলো ব্যাকটেরিয়াকে বলা হয় তোমার আদিকোষী জীব। ব্যাকটেরিয়াকে কি বলা হয়? আদিকোষী জীব। এখন যে কথাটা বলতেছিলাম, ভাইরাস হলো তোমার কখনো কখনো জীবদেহের মতো আচরণ করে, কখনো কখনো আবার কার মতো আচরণ করে বলো তো? জীবের মতো আচরণ করে, ঠিক আছে? ওকে ওকে, আমরা আই থিঙ্ক সব বুঝতেছি, তাই না? হ্যাঁ, আচ্ছা, আমরা যারা করোনা ভাইরাস নিয়ে ব্যাপক কথাবার্তা বলছিলাম, ব্যাপক পড়াশোনা করছিলাম, তারা মোটামুটিভাবে জানি যে তোমার এই যে ভাইরাস তখন কি করে, যখন মানুষের দেহে বা কোনো হোস্ট সেল মিনস যে সেলের মধ্যে আসলে প্রাণ আছে, সেই সেলের মধ্যে যখন যায় বা সেই সেলের যখন আশ্রয় স্তর হিসেবে সে সেলকে ব্যবহার করে, তখন মূলত সে অ্যাক্টিভ হয়ে যায়, তখন সে আসলে একটা সজীব কোষের মতো আচরণ করে। এছাড়া ভাইরাস যখন এনভায়রনমেন্টের মধ্যে ঘুরে বেড়ায়, কোনো সজীব কোষ পায় না, তখন আসলে সে নির্জীব বস্তু হিসেবে কাজ করে বা নির্জীব বস্তুর মতো আচরণ করে। তো ভাইরাস তাহলে কি হয়, যে একই সাথে দুই ধরনের ক্যারেক্টারাইজেশন বা ক্যারেক্টারিস্টিক শো করতে পারে। আচ্ছা দেখো, প্রোটোজোয়ার সৃষ্টির বিষয়ে যে কথাবার্তা বলছে, যে ব্যাকটেরিয়ার পরপর কি হয়, প্রোটোজোয়া তৈরি হয়, এদের দেহে অথবা সুগঠিত নিউক্লিয়াস দেখা যায়, যেটা আমরা বলতে পারি কি প্রকৃতকোষী বা ইউক্যারিওটিক। আচ্ছা, ক্লোরোফিল যুক্ত এককোষী জীবের সৃষ্টি হয়। এর পরবর্তীতে কিছু এককোষী জীব আছে যাদের মধ্যে ক্লোরোফিল গঠন হয় বা গঠন করে, এর ফলে তোমার হলো সালোক সংশ্লেষণ হয় বা ফটোসিনথেসিস হয়ে থাকে। এগুলো আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করে আসছি। আর উপজাত দ্রব্য হিসাবে আমার অক্সিজেন তৈরি হলো। এই যে ঘটনাটা ঘটলো, যে উপজাত পদার্থ বা বাই প্রোডাক্ট হিসেবে অক্সিজেন তৈরি হলো, এর কারণে মূলত আসলে অ্যানারোবিক যে কি বলবো, যে ব্যাকটেরিয়াগুলো ছিল, অ্যানারোবিক যে তোমার উদ্ভিদগুলো ছিল, এরা ধীরে ধীরে তোমার হলো বাচ্চাটা বা তাদের বেঁচে থাকাটা আসলে কষ্টকর হয়ে গেল, কারণ প্রকৃতিতে আসলে অক্সিজেন থাকে, তারা আসলে বাঁচার জন্য অক্সিজেনের দরকার হয় না। অক্সিজেন থাকলে মূলত তাদের বাঁচার কষ্ট হয়ে যায়। অক্সিজেনের ভূমিকা, অক্সিজেনের উপস্থিতি হওয়ার কারণে অবাধ শোষণকারী জীব কমতে থাকে, যেটা মাত্র বললাম, ঠিক আছে? অবাধ শোষণকারী জীব, অ্যারোবিক অর্গানিজম, এই তোমার হলো অর্গানিজমস বেশি
কি বৃদ্ধি পেতে থাকে। আচ্ছা, বহুকোষী জীবের সৃষ্টি হয়। এককোষী জীব থেকে ধীরে ধীরে তাদের মধ্যে কোষ বিভাজন হতে হতে একটা সময় বহুকোষী জীবের উদ্ভব ঘটে। ঠিক আছে, এরপর শুরু হয় আসলে জটিলতর জীবনের কি পদচারণা বা বিবর্তন, যুদ্ধ, বেঁচে থাকার যুদ্ধ, নিজের এক্সিস্টেন্স শো করার যুদ্ধ। ঠিক আছে, যেটা আমাদেরকে বিশেষ করে তোমাদেরকে কয়েকদিন পরেই করতে হবে। আচ্ছা, এরপরে মূল ধারণা কি বলছে, রাসায়নিক অভিব্যক্তি বা কেমিক্যাল ইভ্যালুয়েশন এর ফলে সরল জীব থেকে আমাদের জীবন কেমন হয়ে যায়, জটিল জীবে পরিণত হয়। এরপর এটি হলো সরল রেখাই কখনোই ঘটে না। মানে তুমি যদি তোমার জীবনকে এবং প্রকৃতিকে যদি একটা প্যারালাল স্ট্রাকচারে ভাবার চেষ্টা করো, যে আসলে প্রকৃতি যেভাবে পরিবর্তন হচ্ছে আমার জীবনও ঠিক সেম ভাবে পরিবর্তন হবে, বিষয়টা এমন না। আসলে জীবন কখনোই প্যারালাল ভাবে যায় না বা স্ট্রেট লাইন আকারে যায় না। ঠিক আছে, জীবন কখনো এরকম উপরে উঠে, কখনো এরকম নামে, কখনো একদম নামতে নেমে যাবে। ঠিক আছে, কখনো আবার অনেক হাই পিকে চলে যাবে। জীবনের মানে হলো এটা। ঠিক আছে, সো এই কথাটা আমরা কি বাস্তবিক অর্থে দেখতে পাই। তো এটি সরলরেখায় ঘটে না, বরং অসংখ্য জটিল শাখা প্রশাখায় প্রতিনিয়ত কি ঘটতে থাকে। আচ্ছা, এরপরে যে ডারউইনের মতবাদ, তোমাদের বইয়ে অনেক কথাবার্তা দেয়া আছে। এই যে মানুষ কত সুন্দর দেখতে, তার বিশাল বিশাল দাড়ি, যদিও মাথায় চুল নাই। আচ্ছা, বিজ্ঞানীদের মাথায় কি এই কারণে চুল থাকে না? এরা প্রচুর চিন্তা ভাবনা করে। আমারও তো মাথায় চুল হারাই যাচ্ছে। তাহলে কি নিজেকে এখন থেকে একটু সায়েন্টিস্ট ভাববো? একটা ভাবসাব নিতে হবে, তাহলে একটু ড্রেস আপ চেঞ্জ করতে হবে, তাই না? দাড়িটা বড় করতে হবে। ঠিক আছে, চুল পড়ে যাক, ভাব আনতে হবে যে আমি সায়েন্টিস্ট। আচ্ছা, যাই হোক, ডারউইন সম্পর্কে কি মতবাদ বলা যায়? চার্লস ডারউইন তোমার একজন কি ছিলেন, ব্রিটিশ প্রকৃতি বিজ্ঞানী, ন্যাচারালিস্ট ছিলেন। 1809 সালে জন্মগ্রহণ করেন এবং 1882 সালে তিনি মারা যান। গবেষণা করছিলেন তোমার হলো গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জ ভ্রমণ করে উদ্ভিদ এবং প্রাণীকুল পর্যবেক্ষণ করেন। দ্বীপপুঞ্জটার নাম কি? তোমার হলো গ্যালাপ্যাগোস। দ্বীপপুঞ্জের নাম কি? গ্যালাপ্যাগোস। দ্বীপপুঞ্জের নাম হলো গ্যালাপ্যাগোস। 1859 সালের দিকে তিনি একটা বই প্রকাশ করেন। বইটার নাম হলো অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ঠিক আছে, বইয়ের নামটা যদি আমার একটু মুখস্থ, যেহেতু আমরা ইন্টারে অনেকবার পড়ছিলাম। অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ন্যাচারাল সিলেকশন, সুন্দর একটা নাম। ঠিক আছে, সো এটা একটু মনে রাখতে হবে, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এই বইটার নাম একটু মনে রাখতে হবে। বিবর্তন তত্ত্ব আবিষ্কারক তিনি যদিও নন, বাট তিনি হলো একজন প্রাকৃতিক নির্বাচনকে। ওদের হলো মুতাকাব্বির স্যারের ক্লাস আছে, সো যেখানে ছিলাম, যে এই সায়েন্টিস্ট, আমারও চুল পড়ে যাচ্ছে, আমিও সায়েন্টিস্ট। সো এই তোমার হলো বইয়ের নাম ছিল হলো অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ওকে, আমি দেখে দেখে বলি নাই, আমার মুখস্থ। আচ্ছা, তিনি হলো প্রাকৃতিক নির্বাচনকে বিবর্তনের মূল প্রক্রিয়া বলেছিলেন। তার মানে এনভায়রনমেন্টাল যে সিলেকশন, ন্যাচারাল সিলেকশন, এটাকে তিনি হলো মূল প্রক্রিয়া বলছিলেন। অর্থাৎ যে আমার এক্সিস্টেন্স সাস্টেইনেবিলিটি অর্জন করার জন্য বা সাস্টেইন করার জন্য আসলে আমাকে প্রকৃতিই বলে দিবে যে আসলে তুমি আসলে ক্যাপাবল কিনা। ঠিক আছে, যে তুমি এই এনভায়রনমেন্টে বাঁচতে পারবা, বিষয়টা হলো এরকম। তো সমসাময়িক বিজ্ঞানী আলফ্রেড রাসেল ওয়ালেস একই ধরনের ধারণা দেন, যে তবে ঐতিহাসিক কারণে বেশি প্রচলিত হয় ডারউইনের কি এই মতবাদটাই। তো ডারউইনের মতবাদ নামে আমরা মূলত জানি। এরপর দেখো, ডারউইনের দৃষ্টিতে প্রকৃতিতে সংঘটিত সাধারণ সত্য কথাটা কি? অত্যাধিক হারে বংশবৃদ্ধি হচ্ছে, ওভার পপুলেশন। এই ওভার পপুলেশনের কারণে অনেক সমস্যা হচ্ছে, বিশেষ করে আমরা এই বাংলাদেশের মানুষরা অনেক বেশি ফেস করি। কিভাবে ফেস করি? কারণ আমাদের দেশে যদি পপুলেশন কম হইতো, তাহলে কিন্তু আমরা মনে করো আমাদের যে আর্থসামাজিক অবস্থা বা আমাদের যে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার, আমাদের ফাইন্যান্সিয়াল যে কন্ডিশন, এই ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিন্তু বেশ রিচ থাকতো। এই ওভার পপুলেশনের কারণে আমাদের এখানে জব ভ্যাকেন্সি থাকে না, আমাদের ম্যাক্সিমাম মানুষ আসলে তোমার হলো আনএমপ্লয় অবস্থায় থাকে। সো প্রচুর সমস্যা। তুমি ধরো বাইরের দেশের কান্ট্রির দিকে তাকাও, ওখানে তোমার হলো পপুলেশনের সংখ্যা অনেক কম এবং ওখানে প্রচুর পরিমাণে জব ভ্যাকেন্সি আছে। তো মানুষ আসলে মনে করো জব করে, প্রচুর টাকা ইনকাম করে। তো একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে অত্যাধিক হারে বংশবৃদ্ধি, জীবের স্বভাবগত বৈশিষ্ট্য হলো প্রচুর বংশবৃদ্ধি করা। এটা কিন্তু নো মুরব্বি, নো। ওকে, তো একটি সরিষা গাছ থেকে বছরে তোমার হলো 7,30,000 বীজ উৎপন্ন হতে পারে, বৃহৎ আকারে উৎপন্ন হতে পারে। তো স্ত্রী স্যামন মাছ এক মৌসুমে তোমার প্রায় 1 কোটি ডিম পারতে পারে। 1 কোটি কি করতে পারে? ডিম পারতে পারে। বিজ্ঞানী প্রিন্স খান স্যার 777, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, ব্লু লাগে সব, এটা একটা সমস্যা হয়ে গেল রে।
এটা একটা টেকনিক্যাল ইস্যু স্যার, আমিও চলে আসছি। ক্লাস কি হবে না? অবশ্যই হবে। আমি জানি না, একটু মনে হয় টেকনিক্যাল ইস্যু হইছে, সামথিং সামথিং গন্ডগোল। ঠিক আছে, সামথিং সামথিং নাথিং নাথিং। আচ্ছা, এক জোড়া হাতি থেকে 750 বছরে হাতির সংখ্যা নিয়ার অ্যাবাউট 1.9 কোটি হতে পারে যদি সবাই বেঁচে থাকে। সবাই বাঁচতে পারে না, কারণ কি ওই যে একটা কথা বললাম, এনভায়রনমেন্ট। তুমি তোমার বাসার আশেপাশে দেখবা এই যে শীতকালে, মানে আমাদের এই যে ভাদ্র মাস যাচ্ছে, এর পর এই শীতকালে দেখবা প্রচুর কুকুর কি করে বাচ্চা দেয়, অনেকগুলো বাচ্চা দেয় একসাথে, 5-7টা করে বাচ্চা দেয়। বিড়াল বাচ্চা দেয় 2-3টা করে। সবাইকে বাঁচতে পারে না, কারণ বিকজ অফ এনভায়রনমেন্ট আসলে তাকেই রাখে, তাকেই আসলে সিলেক্ট করে যারা আসলে মোর ক্যাপাবল, ঠিক আছে, ফাইট করতে পারে। তো সীমিত খাদ্য এবং বাসস্থান, লিমিটেড রিসোর্সেস, পৃথিবীর আয়তন সীমিত, পৃথিবীর এরিয়া সীমিত, আমাদের সারাউন্ডের এরিয়া সীমিত, এবং খাদ্য এবং আবাসনও সীমিত, ঠিক আছে। আচ্ছা, অস্তিত্বের জন্য লড়াই, যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, যেটা আমি তোমাকে বললাম যে আমার এক্সিস্টেন্স সাস্টেনেবিলিটি, ঠিক আছে, করার জন্য বা সাস্টেইন করার জন্য আমাকে আসলে কি করতে হয়? স্ট্রাগল করতে হয়, আমাকে ফাইট করতে হয়। বংশবৃদ্ধি বেশি হলে আমাদের খাদ্যের আবাস সীমিত হয়ে যায়, ঠিক আছে, কারণ কি খাদ্যের সংকট দেখা দিবে এবং বেঁচে থাকা আসলে কি দুরূহ ব্যাপার হয়ে যায় এবং প্রতিযোগিতাপূর্ণ হয়ে যায়। সংগ্রামের 3টা ধরন আছে, একটা হলো অন্ত, দুইটার ভিতরে একটু তফাৎ আছে কিন্তু। একটা হলো আন্তর ইংলিশ নাম কি দেখো? ইন্টার স্পেসিফিক স্ট্রাগল। তার মানে ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে আসলে খাদ্য শিকার, মানে ধরো আমি তো আমার প্রজাতির কারোর সাথে খাদ্য শিকার করতেছি না, মানে হলো আমি খাদ্য শিকারের জন্য বা খাদ্যের জন্য অন্য কারো উপরে ডিপেন্ডেন্ট, এটা বলা হয় ভিন্ন প্রজাতির উপরে খাদ্য শিকার করা হচ্ছে। এটাকে কি বলা হয়? প্রজাতিক সংগ্রাম। যেমন উদাহরণ, ব্যাঙ কি খাচ্ছে? কীট পতঙ্গ খায়। সাপ ব্যাঙকে খাচ্ছে, ময়ূর ব্যাঙ ও সাপ উভয়কে খাচ্ছে। এই যে তোমার হলো একটা কি চেইন থাকে, এই চেইনটাই মূলত আসলে এখানে বলা হয়েছে যে ভিন্ন ভিন্ন প্রজাতিরা ভিন্ন প্রজাতির উপরে আসলে খাদ্যের জন্য ডিপেন্ডেন্ট, এটাকে আন্তঃপ্রজাতিক সংগ্রাম বলে। এরপর আসলে মানে ভেতরে ইন্ট্রা, এই যে দেখো লিখছে এই যে ইন্ট্রা স্পেসিফিক স্ট্রাগল, তার মানে নিজেদের ভিতরে যুদ্ধ হবে। দেখো, একই প্রজাতির সদস্যদের মধ্যে প্রতিযোগিতা হবে, মানে একই বাসায় যদি অনেকগুলো ভাই বোন থাকে, যেমন একটা ডিম নিয়ে কারাকারি লেগে যায়, ঠিক বিষয়টা এরকম। আমাদের ক্যাটের বাচ্চা হয়েছে, একটা মরে গেছে, রে আফিফ, সরি কৃপা, খুব কষ্ট পেলাম আমি। আমার প্রায় 7টা বিড়াল ছিল, 7টা করোনার সময়, করোনার একটু আগে 7টা বিড়াল ছিল। 7টা বিড়ালের মধ্যে আমি 6টা বিড়ালকে বাঁচাতে পারিনি। তাদের হলো এক ধরনের ভাইরাস আক্রমণ করছিল, শীতকাল ছিল তো, আর বাচ্চার বয়স ছিল। তাদেরকে আসলে আমি কি বলবো এটাকে, তাদেরকে আমি ঠিক মতো ভ্যাকসিন দিতে পারিনি ডিউ টু তাদের ল্যাক অফ এইজ, কারণ ওই এইজটাই হয় নাই। তো ওদের একটা ভাইরাস আক্রমণ করছিল, আমাদের যেমন করোনা ভাইরাস আমাদের একদম ডিরেক্ট লাঙে আক্রমণ করে, তো ওদের এরকম একটা ভাইরাস ছিল, পেনলিউকোপেনিয়া ভাইরাস, ঠিক আছে। আমি একটু বাংলায় লিখি, লিউকোপেনিয়া, ঠিক আছে, পেনলিউকোপেনিয়া ভাইরাস। এই ভাইরাস আসলে তাদেরকে আক্রমণ করছিল, মোটামুটিভাবে ধারণা করছিলাম, এবং এর কারণে আসলে তাদের স্টোমাকে এই আক্রমণ করার কারণে তারা খাবার দাবার টোটালি অফ করে দিছিল, ভমিট করতে অনেক বেশি। একটা সময় গিয়ে আমি আর সার্ভাইভ করাতে পারিনি। 7টার ভিতরে একটাকে সার্ভাইভ করতে পারাইছিলাম অনেক কষ্ট করে, ঠিক আছে, অনেক কষ্ট করে। সো দেখো, এই যে একই প্রজাতির ভিতরে যে যুদ্ধ হবে সেটাই হলো তোমার হলো অন্তঃপ্রজাতিক বা হলো ইন্ট্রা। ওকে, এক দ্বীপে তৃণভোজী প্রাণীর সংখ্যা যদি বেড়ে যায়, তাদের আসলে খাদ্য কি হবে? সীমিত হয়ে যাবে। সবলরা দুর্বলদের উপর আসলে আক্রমণ করা শুরু করবে। ওকে, পরিবেশের সঙ্গে সংগ্রাম, স্ট্রাগল উইদিন এনভায়রনমেন্ট বা উইথ এনভায়রনমেন্ট, পরিবেশের সাথে আমার হলো কি হবে? এখন সংগ্রাম হবে। প্রাকৃতিক দুর্যোগ তো আমাদের সবসময় লেগেই থাকে, বন্যা, খরা, ভূমিকম্প, অগ্নুৎপাত ইত্যাদি জীবকে আসলে সবসময় প্রভাবিত করে। এর মধ্যে তোমাকে বেঁচে থাকতে হবে। যারা মানিয়ে নিতে পারে তারা টিকে যায়, যারা মানতে পারে না নিজেদেরকে হারায় যায়। উদাহরণ যেমন উত্তর এবং মধ্য আমেরিকার কোয়েল পাখি প্রচন্ড ঠান্ডা এবং তুষারপাতের কারণে বিলুপ্ত হয়ে গেছে, মানে তারা এটা সহ্য করতে পারে নাই, এই কারণে তারা আসলে হারায় গেছে। ওকে, তো তোমাকে আসলে অ্যাডাপ্টেবিলিটি, ঠিক আছে, যে ক্যারেক্টারিস্টিক, এটাকে তোমার আসলে অনেক স্ট্রংলি কি বহন করতে হবে। মানে অ্যাডাপ্টেশন যে ক্ষমতা,
এই ক্ষমতাটা যার যত বেশি, সে আসলে তত বেশি আসলে কি স্ট্রাগল করতে পারে, নিজের এক্সিস্টেন্স বজায় রাখতে পারে। প্রকরণ বা জীবদেহের পরিবর্তন, ভ্যারিয়েশন, আসলে ভ্যারিয়েশন তো ডেফিনেটলি আমাদের দরকার। পৃথিবীতে কোনো দুটি জীব সম্পূর্ণরূপে একই রকম হতে পারে না। আমি যেমন, আবির স্যার তেমন না, আবির স্যার যেমন তেমন আবার তুমি না, তুমি আবার যেমন তোমার বোন আবার তেমন না। সবাই আসলে আমরা কি ভিন্ন ভিন্ন রকম, এবং সবাই আমরা আসলে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক কি প্লে করি। ওকে, সামান্য হলেও অল্প একটু হলেও পার্থক্য থাকবে, একে বলা হয় ভ্যারিয়েশন বা পরিবৃত্তি বা মিউটেশন। এই মিউটেশনের কারণে আমাদের এরকম ভ্যারিয়েশন দেখা যায়। অনুকূল প্রকরণ মানে হলো জীবকে জীবন ধারণের সংগ্রামে বা জীবন স্ট্রাগলে সাহায্য করা। প্রাকৃতিক নির্বাচন মানে ন্যাচারাল সিলেকশন, প্রকৃতির দ্বারা অনুকূল প্রকরণ সমন্বিত জীবের নির্বাচন প্রক্রিয়া হয়ে থাকে। মানে হলো তুমি আসলে তোমার পরিবেশটা অনুকূলে থাকবে, তুমি বেঁচে থাকতে পারতেছো, এরকম পরিবেশে তুমি আসলে সাস্টেইন করতে পারবা। অনুকূল প্রকরণ থাকা জীব প্রতিযোগিতায় টিকে থাকে। এটা একদিক থেকে আমি এটার একটু এগেনস্টে। কিরকম, যে তুমি তোমার কমফোর্ট জোনের ভিতরে যদি সবসময় থাকো, তাহলে আসলে তুমি নিজেকে কখনোই এক্সপ্রেস করতে পারবা না, নিজের যে অ্যাবিলিটি আছে সেটাকে এক্সপ্রেস করতে পারবা না। কমফোর্ট জোনের বাইরে যেতে হবে। তোমার যে কমফোর্ট জোন, ঠিক আছে, তোমার যে কমফোর্ট জোন, এই জোনের বাইরে যাইতে হবে। এই কমফোর্ট জোনের বাইরে গেলেই কেবলমাত্র আসলে সাকসেস অর্জন করা সম্ভব। কমফোর্ট জোন মিনস হোয়াট, ঠিক আছে, ধরো তোমার বাসায় এসি আছে, বাইরে প্রচন্ড গরম, ঠিক আছে, তুমি সারাদিন এসির ভিতরে থেকে তুমি বকবক করো, এটা তোমার কমফোর্ট জোন। এই জায়গা থেকে বের হয়ে এসে অন্যদের সাথে পাল্লা দেওয়ার জন্য তোমাকে সেই বাইরের এনভায়রনমেন্টটাকে তোমাকে কি করতে হবে, অ্যাডাপ্ট করতে হবে। এরকম কিছু আরো অনেক এক্সাম্পল আছে এই কমফোর্ট জোনের বাইরে। মানে ধরো তুমি কিরকম এমন একটা জব করতেছো বা এমন একটা জায়গায় ক্লাস করতেছো যে তুমি রাত 4টা-5টার দিকে ঘুমাইলেও সমস্যা নাই, তুমি যে 12টা-1টার দিকে যে ক্লাস করতেছো, এটা কমফোর্ট জোন। কিন্তু তোমাকে এমন জায়গায় ক্লাস করতে হবে যে তোমাকে অবশ্যই রাত 1টা-2টার দিকে কাজ করে ঘুমায়ও তোমাকে সকাল 6টার দিকে উঠে আবার সেই ক্লাসে যাইতে হবে। এই কমফোর্ট জোনের বাইরে গিয়ে তুমি যখন আসলে চ্যালেঞ্জ নাও, তখন আসলে তোমার কি হবে, উন্নতি হবে। ওকে, যে প্রতিকূল প্রকরণ থাকা জীব খাপ খাওয়াতে না পেরে ধীরে ধীরে কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, তারা হারায় যায়। ওকে, এরপর দেখো প্রকরণ একই রকম। আচ্ছা, উদাহরণ কি বলছে, সবুজ বিটল সহজে পাখিদের চোখে পড়েছে, ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে, বাদামি বিটল পরিবেশকে মানায় নিতে পারছে, এই জন্য টিকে গেছে। মানে হলো যে যেভাবে আসলে নিজেকে মানায় নিতে পারে, অ্যাডাপ্ট করতে পারে, বিষয়টা হলো এরকম। সহজে বলা যায় যোগ্যতমের টিকে থাকা, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এই কথাটা আমি শুরুতেই বলছিলাম, যে যত নিজেকে অ্যাডাপ্ট করতে পারবে যে কোনো সিচুয়েশনে, সে তত বেশি ফিট, সে তত বেশি ভালো থাকতে পারবে, সে তত বেশি নিজের এক্সিস্টেন্স এক্সপ্রেস করতে পারবে। যে খাপ খাওয়াতে পারবে না, তাকে গুড বাই। ঠিক আছে, পৃথিবী একটা কথা সবসময় বলছে, পৃথিবী আসলে ফেলিয়ারদের পছন্দ করে না। পৃথিবী আসলে তোমার হলো কি বলবো, হতাশা বা হতাশাগ্রস্ত মানুষদের পছন্দ করে না। পৃথিবী সবসময় যারা আসলে সবার সাথে মিশতে পারে, যারা আসলে মনে করো সাকসেসফুল, এদেরকে সবসময় পছন্দ করে। ওকে, আচ্ছা, নতুন প্রজাতির উৎপত্তি, অরিজিন অফ নিউ স্পিসিস। অনুকূল প্রকরণ বারবার প্রজন্ম থেকে প্রজন্মে নির্বাচিত হলে নতুন প্রজন্মের জন্ম হয়। অনুকূল প্রকরণে মানে অনুকূল অবস্থায় থাকলে আদি প্রজাতি হারিয়েও যেতে পারে, আবার অনেক সময় হারায় না। আচ্ছা, বর্তমান বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুসারে নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে 3ভাবে। কয়ভাবে? 3ভাবে। এই পরে আমরা আজকে লেকচার শেষ করবো। ওকে, পৃথকীকরণ মানে হলো আইসোলেশন, মূল প্রজাতির জনসংখ্যা থেকে আলাদা হয়ে নতুন প্রজাতি গঠিত হয়। আইসোলেশন, আমরা এই শব্দটার সাথে সবাই পরিচিত। কিভাবে পরিচিত? করোনার সময় থেকে আইসোলেশন। ওকে, এরপর আছে হাইব্রিডাইজেশন, এইটার সাথে আমরা মোটামুটিভাবে পরিচিত। যারা খামার দেখছি, বিশেষ করে গরু ছাগলের খামার দেখছি, তারা হাইব্রিডাইজেশনের সাথে পরিচিত। ধরো একটা খামারের মধ্যে দেশীয় গরু আছে, তুমি 2-4টা অস্ট্রেলিয়ান গরু যাই দিলা, সেখানে তুমি কি করবা, এখন ব্রিড করাবা। তাহলে দেখা যাচ্ছে ওইখানে যে নতুন নতুন যে গরুগুলা তৈরি হবে, সেটা সবাই হলো হাইব্রিড। এটাকে হাইব্রিডাইজেশন বলা হয়। 2টা প্রজাতির মিলনে নতুন সংকর প্রজাতির সৃষ্টি। এটা মোটামুটিভাবে